কারো লাঠিয়াল নয়, পুলিশকে জনগণের জন্য কাজ করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর। 1.5 যুগের বঞ্চনা কাটিয়ে সরদায় প্রশিক্ষণ সম্পন্ন করল 56 কর্মকর্তা। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। কুড়িগ্রামের নাগেশ্বরীতে বানভাসীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ না করার অভিযোগ ইউএনওর বিরুদ্ধে। ছাড়পত্রের অভাবে জুন মাসে টিসিবির চালও তুলতে পারেননি ডিলাররা। আমাদের ওই অঞ্চলে বন্যা দুর্গত এলাকায় কোনো চাউল বিতরণ করা হয় নাই। ফাইল ইউএনও স্যারের কাছে দেওয়ার পরেও নাকি ফাইলটা সই হয়নি। হয়েছে কিন্তু চাল আমরা উত্তোলন করিনি। আমরা চালটা তুলে খাদ্য গুদামেই রেখে দিয়েছি। এটা বর্ষা মৌসুম বা কোনো সমস্যা দেখা দিলে আমরা জনগণকে ডিস্ট্রিবিউশন করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে রেখেছি। ঠাকুরগাঁও সদর হাসপাতালে রোগীদের জন্য নেই বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা। 4টি নলকূপই অকেজো দীর্ঘদিন ধরে। বৈধ কাগজপত্র থাকলেও ভারতীয় এক নারীকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। সাতক্ষীরা থেকে নিজ দেশে স্বামী সন্তানের কাছে ফিরতে চান শাহিদা। ভারতে ফ্যামিলি, আমার দাদা দাদি, আমার সবাই আছে, আমার স্বামী, আমার ছেলে। আমি ভারতীয় নাগরিক, আমার দেশে আমি ফিরে যেতে চাই। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, দলীয় প্রভাবমুক্ত আধুনিক ও মানবিক সংস্থা হিসেবে কাজ করবে পুলিশ। সকালে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে 27তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জানান, শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধের সাথে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। বলেন, অবৈধ সরকারের নির্যাতনের শিকার হয়েছিল 27 বিসিএস ব্যাচ। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও নিয়োগ বঞ্চিত ছিলেন তারা। পরবর্তীতে আইনি প্রক্রিয়া নিয়োগের সুপারিশ পান। দীর্ঘ সময়ের বঞ্চনা কাটিয়ে রাষ্ট্রের রূপান্তরে এই পুলিশ ব্যাচ চেইন অফ কমান্ড বজায় রেখে বৈষম্যহীন সমাজ গঠন, আইনের শাসন প্রতিষ্ঠা ও জনমনে সুস্থ ফিরিয়ে আনবে বলেও আশা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। পুলিশ কোনো বিশেষ দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়, বরং পুলিশ হবে জনগণের কৃত্রিম বন্ধু। জননিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশ বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত করে একটি আধুনিক, সেবাধর্মী ও মানবিক সংস্থায় রূপান্তর করাই আমাদের মূল লক্ষ্য। চট্টগ্রামের ফটিকছড়ি থানার হত্যা ও অস্ত্র মামলায় শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন সহ 5 আসামিকে 5 দিন করে মোট 10 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট 3 এর বিচারক মোতাসেম বিল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে এই দুটি মামলায় তার বিরুদ্ধে 7 দিন করে 14 দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। পরে হাটহাজারী থানায় দায়ের হওয়া আরেকটি চাঁদাবাজি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক লোকমান হাকিম এই আদেশ দেন। চট্টগ্রাম মহানগর ও জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গত বৃহস্পতিবার যশোরে 3 সহযোগী সহ গ্রেফতার হন। হত্যা, চাঁদাবাজি সহ ডজনেরও বেশি মামলা আছে তার বিরুদ্ধে। অপরাধ জগতে তার পরিচিতি দুবাইয়ে থাকা সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হিসেবে। গাজীপুরের সাবেক সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি শুরু হয়েছে দেশের সর্বোচ্চ আদালতে। রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে শুনানি হয়। রাষ্ট্রপক্ষের শুনানি করছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। এর আগে 2005 সালের 16 এপ্রিল দ্রুত বিচার ট্রাইব্যুনাল নুরুল ইসলাম সরকার সহ 22 জনকে মৃত্যুদণ্ড এবং 6 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে 2016 সালে 15 জুন হাইকোর্ট 6 জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন। 7 জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড এবং 11 জনকে খালাস দেন। 2004 সালের 7 মে টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে যুবলীগের সম্মেলনে সন্ত্রাসীরা আহসান উল্লাহ মাস্টারকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় তার ভাই মতিউর রহমান টঙ্গী থানার 17 জনের নাম উল্লেখ করে মামলা করেন। কুড়িগ্রামের নাগেশ্বরের উপজেলার নির্বাহী কর্মকর্তাকে ঘিরে অভিযোগের অন্ত নেই। বানভাসীদের সহায়তার জন্য বরাদ্দকৃত চাল বিতরণ না করে রাখা হয়েছে গুদামে। ছাড়পত্রের অভাবে টিসিবির চালও সময়মতো উত্তোলন করতে পারেননি ডিলাররা।
যদিও কর্মকর্তার দাবি বন্যা না হওয়ার কারণে চাল রেখে দেওয়া হয়েছে। জুন জুলাইয়ে দুদফায় বানের জলে ডুবেছিল কুড়িগ্রামের সদর, উলিপুর, ভুরুঙ্গামারী, নাগেশ্বরী এবং রৌমারী উপজেলা। দুর্গতদের সহায়তায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 275 টন চাল বরাদ্দ দেওয়া হয়। 30 টন চাল এবং 100 প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেওয়া হয় নাগেশ্বরী উপজেলার 3000 মানুষের জন্য। এর মধ্যে মাত্র 30 প্যাকেট শুকনো খাবার বিতরণ করেছেন নাগেশ্বরীর উপজেলা নির্বাহী কর্মকর্তা HM খোদাদাদ হোসেন। জিয়ার বাবদ 30 টন মাল বরাদ্দ হয়েছে, কিন্তু আমাদের ওই অঞ্চলে বন্যা দুর্গত এলাকায় কোনো চাউল বিতরণ করা হয় নাই। 30 টন চাল জিআরে বরাদ্দ হয়েছে, কিন্তু আমাদের ইউনিয়নে কোনো উপকারভোগী বা যারা দুস্থ পরিবার আছে বন্যা কবলিত তাদের মধ্যে এখন পর্যন্ত জিআরে কোনো চাল পৌঁছানো হয়নি। নাগেশ্বরীর বানভাসীদের জন্য বরাদ্দকৃত চাল বিতরণ হয়নি এখনো। বন্যা কবলিত নয় এমন 2 ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নামেও বরাদ্দ দেয়া হয়েছে 30 টন চাল। অথচ ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা না পাওয়ার অভিযোগ জনপ্রতিনিধিদের। জিআর চালই নয়, ডিলারদের অভিযোগ ইউএনওর অবহেলায় টিসিবির চাল উত্তোলনের ছাড়পত্র মেলেনি সময় মতো। এতে জুন মাসে ফেরত গেছে 2 লাখ কেজি চাল। দুর্ভোগে পড়েছেন উপকারভোগীরা। ডিও হয়েছে কিন্তু চাল আমরা উত্তোলন করিনি এখনো। এটা জুন মাসে তাড়াহুড়োর কারণে ওই সময় একটা বন্যার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু পরে আর বন্যাটা হয়নি। নির্বাহী কর্মকর্তা সব চেয়ারম্যানদের মাঝে যখন বলছে, ওখানে তো আমার না এবং কোনো কিছু বলার ব্যক্তি আর নাই। এই কারণে আমার নামে এবং ফিরোজ কবিরের নামে উপজেলা জনস্বাস্থ্যের নামে জমা রাখেন আর কি। ফাইল ইউনো স্যারের কাছে দেওয়ার পরেও নাকি ফাইলটা সই হয়নি, না হওয়ার কারণে 22 তারিখের আগে সইটা না হওয়ার কারণে ওই টিপে জুন মাসের যে বরাদ্দটা ছিল সেটা ল্যাপস হয়ে ফেরত চলে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবার নাগেশ্বরী পৌরসভার প্রশাসকের দায়িত্বে। সেই ক্ষমতা বলে পৌর রাজস্ব খাত থেকে 17 লাখ টাকা ব্যয়ে তিনি 2টি প্রকল্প গ্রহণ করেছেন। উপজেলা পরিষদ চত্বরে 10 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে দেয়াল, আর 7 লাখ টাকা খরচ হচ্ছে রাস্তার লাইট স্থাপনে। দেখা যাবে যে আমাদের হয়তো যে বেতন ভাতার যে বিষয়টা আছে, হয়তো বা আমরা সামনে বেতন ভাতার ক্ষেত্রে হয়তো নাও পাওয়ার সম্ভাবনা আছে। এত অভিযোগ নিয়ে জানতে চাইলে ইউএনও জানান চাল উত্তোলন করে খাদ্য গুদামে রাখা হয়েছে, আর পৌরসভার রাজস্ব থেকে প্রশাসক ইচ্ছে করলে ব্যয় করতে পারে বলেও জানান তিনি। আমরা চালটা তুলে খাদ্য গুদামেই রেখে দিয়েছি। এখনো তো বর্ষা মৌসুম শেষ হয়নি। এটা বর্ষা মৌসুম বা কোনো সমস্যা দেখা দিলে আমরা জনগণকে ডিস্ট্রিবিউশন করে দেওয়ার জন্যই সিদ্ধান্ত নিয়ে রেখেছি। এটা নিয়ম আছে, রাজস্ব থেকে প্রশাসক যিনি আছেন তিনি ব্যয় করতে পারবেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ঠাকুরগাঁও 250 শয্যা জেনারেল হাসপাতালে রোগীদের জন্য নেই বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা। হাসপাতালের অভ্যন্তরে 4টি নলকূপ দীর্ঘদিন ধরে বিকল, যে কারণে দুর্ভোগ পোহাচ্ছেন রোগী ও স্বজনরা। বাধ্য হয়ে অনেকেই দোকানের কেনা পানি ব্যবহার করছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন দ্রুতই এই সমস্যার সমাধানে কাজ করা হচ্ছে। ঠাকুরগাঁও 250 শয্যার জেনারেল হাসপাতাল জেলার 7টি উপজেলা সহ পঞ্চগড় ও দিনাজপুরের কয়েকটি উপজেলার রোগীদের ভরসাস্থল। হাসপাতালটিতে প্রতিদিন নিম্ন মধ্যবিত্ত ও হতদরিদ্র প্রায় 700 রোগী ও তাদের স্বজনদের আসা যাওয়া। এইসব মানুষের বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে হাসপাতাল এলাকায় রয়েছে মাত্র 4টি নলকূপ, যার কোনোটিই কাজে লাগে না। কয়েক মাস ধরে অকেজো থাকলেও নজর নেই কর্তৃপক্ষের। ফলে দোকানের কেনা পানি ব্যবহার করতে হচ্ছে রোগী ও স্বজনদের। দুর্ভোগের পাশাপাশি আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। 1 কিলোমিটার দূর থেকে পানি নিয়ে আসে আমাদেরকে পানি পান করতে হচ্ছে বা খাদ্য গ্রহণ করতে হচ্ছে। রুগীর সাথে আমি একাই আছি, এখন রুগীকে রাখে আমরা 1 কিলোমিটার দূরে পানি কিভাবে আনতে যাব। টয়লেট বাথরুমের অবস্থা ভালো না, খাওয়ার বিশুদ্ধ পানি নাই, এই জায়গায় পানির ব্যবস্থা নাই। হাসপাতালে আসি যে কোনো ভালোর জন্য এখানে আসা হয়, কিন্তু এখানে আসা দেখি যে অনেক কিছু সুযোগ সুবিধা পাই না। সমাধানের জন্য আসলে টিউবওয়েলটা খুবই প্রয়োজন, তাতে হয়তো রুগী এবং রুগীর সাথে যারা থাকে তাদের জন্য সুবিধা। হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত আবেদন করলে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তার। নতুন যদি প্রজেক্ট আসে তাহলে সেক্ষেত্রে আমরা দিতে পারি, আমাদের আসলে অপারেশন বা মেইনটেনেন্সের কোনো কাজ আসলে হয় না। যদি একটা অ্যাপ্লিকেশন বা অফিসিয়াল ভাবে আসলো তাহলে ছাড়ও ওইভাবে একটু ব্যবস্থা নিতে পারবে আর কি। তবে বিষয়টি সম্পর্কে অবগত ছিলেন না বলে জানালেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। দ্রুত সচল করার আশ্বাস দিলেন তিনি। 2-1টি সচল আছে আর 2-3টি মনে হয় নেই,
তো যেহেতু অসুবিধা হচ্ছে, বাইরে থেকে এর মধ্যে নিচ্ছিল, বাইরে টিউবওয়েলগুলি মনে হয় অপসারিত হয়েছে একদম হাসপাতাল সংলগ্ন গেট থেকে। যেহেতু ওগুলি নাই, আমি 2-3টিও সচল করে ফেলবো 2-1 দিনের মধ্যে। তাসমিয়া বিনতে আলম, অরিন, যমুনা নিউজ। রাজধানী সহ আশেপাশের জেলায় গ্যাস সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে গ্রাহকদের। এর প্রভাব পড়েছে শিল্প কারখানার উৎপাদনেও। এ বিষয়ে আরও জানাতে নরসিংদী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আয়ুব খান সরকার। আয়ুব, গ্যাস সংকটের ঠিক কতটা প্রভাব পড়েছে শিল্প কারখানায়, কি তথ্য রয়েছে আপনার কাছে? পুরবী, আসলে এই যে ক্রমাগত যে গ্যাস সংকটটি রয়েছে, এই গ্যাস সংকট পাশাপাশি রয়েছে কিন্তু বিদ্যুৎ সংকটও, এবং এই সংকটের ফলে নরসিংদীর যে শিল্প কারখানাগুলো রয়েছে সেটিতে বিরূপ প্রতিক্রিয়া এখানে লক্ষ্য করা যাচ্ছে। যে এর প্রভাব আসলে এত বেশিই পড়ছে, যতই দিন যাচ্ছে ততই এর প্রভাব আরও বাড়ছে। কারণ এখানকার যারা শ্রমিক রয়েছেন কর্মরত, তাদের ক্ষোভের সংখ্যাও কিন্তু বাড়ছে। আমি আপনাকে একটু দেখাতে চাই পুরবী, যে এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি একটি সাইজিং কারখানায় রয়েছি। এখানে এখন বিদ্যুৎ নেই, পাশাপাশি কিন্তু গ্যাস সংকটের কারণে বন্ধ রয়েছে, এখানকার বয়লারগুলো বন্ধ রয়েছে। আর আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এখানে যারা কর্মরত শ্রমিক রয়েছেন তারা কিন্তু অলস সময় পার করছেন, এবং তাদের যে দাবিটা, এই বিষয়ে আমি একটু কথা বলছি। এখানকার এই কারখানার যিনি ম্যানেজার রয়েছেন, ওনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম যে এই সংকটটা কতদিন ধরে চলছে আর বর্তমানে আসলে কি অবস্থা রয়েছেন আপনারা? এই সংকটটা আমাদের গত 14-15 থেকে 16 দিন থেকে চলতেছে। তা পার্টিরা আমাদেরকে সুতা দিচ্ছে, আমরা প্রসেসিং করে দেই, কিন্তু এখন তো আমরা গ্যাস এবং বিদ্যুতের কারণে প্রসেসিং করে দিতে পারতেছি না পারার কারণে তারা কাপড় তাতে বোনাইতে পারতেছে না। বোনাইতে না পারলে তাতে তারা যদি বাজারজাত করতে না পারে তা আমাদেরকে কিভাবে টাকা দেবে? আমাদের এখনও কয়েক হাজার ব্যাগ হতে আমাদের মিলে আছে। এখন আমি চিন্তা করছি যদি গ্যাস এবং বিদ্যুৎ এরকম থাকে, আমি 1 সপ্তাহের মধ্যে বন্ধ করে দেবো। কারণ আমি গত বিদ্যুৎ বিলে দিতে পারিনি। পুরবী, আপনি আগামী সপ্তাহের মধ্যে বন্ধ করে দেবো। পুরবী, আপনি শুনতে পাচ্ছিলেন যে এখানে যে সংকটের মোকাবেলা তারা করছেন, গত 2 সপ্তাহ ধরে করছেন, এবং এর ফলে কিন্তু এর প্রভাব এই শিল্প কারখানার পাশাপাশি শ্রমিকদের উপর এবং পাশাপাশি বাজারেও কিন্তু এই কাপড়ের প্রভাবটা পড়বে। পুরবী, অনেক ধন্যবাদ আয়ুব আপনাকে। আপনার থেকে জানছিলাম যে নরসিংদীতে কিন্তু গ্যাসের পাশাপাশি বিদ্যুতেরও চরম সংকট দেখা দিয়েছে। ভারতীয় নাগরিক শাহিদা ফকির নামে এক নারীকে বাংলাদেশে ঠেলে দিয়েছে বিএসএফ। ওই নারীর অবস্থান এখন সাতক্ষীরার কলরে উপজেলায়। তার দাবি, ভারতীয় নাগরিকের বৈধ কাগজপত্র যাচাই না করেই জোর করে ঠেলে পাঠানো হয়েছে বাংলাদেশে। এখন ফিরতে চান নিজ দেশে স্বামী সন্তানদের কাছে। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ শাহিদা ফকিরের। নিজ দেশ ও ভিটেমাটি ছেড়ে আশ্রয় নিয়েছেন বাংলাদেশে। শাহিদার জন্ম ভারতের উত্তর 24 পরগনার গোবিন্দপুর গ্রামে। জীবিকার তাগিদে বসবাস করছিলেন মুম্বাই শহরে। বাংলাদেশি অভিযোগ তুলে গেল 18 জুলাই মুম্বাই থেকে আটক করা হয় শাহিদাকে। এর 4 দিন পর 22 জুলাই রাতের অন্ধকারে ফেনী সীমান্ত দিয়ে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফ। তিনি জানান, সে দেশের নাগরিকত্বের সব বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও ঠেলে পাঠানো হয় তাকে। মোবাইলের মধ্যে ডকুমেন্টসগুলো আছে, ওরা দেখার চেষ্টা করছে না। বলছি এ তো বাংলাদেশের লোক, ওখানকার বাংলাদেশের লোক, এইভাবে এসে বানায়, এ তো সব মিথ্যে। তারপরে আমি বলছি তাহলে কি বললি এরা সত্যি? তাহলে এগুলো আমার কি ফালতু? আমার জন্ম সার্টিফিকেট, আমার আধার কার্ড, আমার প্যান কার্ড, আমার দাদার জমির দলিলের পেপার। এখন সাতক্ষীরার কলারুয়ার ভাদিয়ালি গ্রামের স্বজন আবুল বাশারের বাড়িতে আশ্রিত তিনি। ভারতে রয়েছে স্বামী ও 2 সন্তান। ফিরতে চান নিজ দেশে। ভারতে ফ্যামিলি, আমার দাদা দাদি, আমার সবাই আছে। আমার স্বামী, আমার ছেলে, আমার মা, আমার আব্বা সবাই আছে, আমার চাচা চাচি। এখন আমার দেশে আমি ভারতীয় নাগরিক, আমার দেশে আমি ফিরে যেতে চাই। আশ্রয় দেয়া পরিবারটি বলছে, শাহিদার জন্মসূত্রে ভারতীয় নাগরিক, মা বাংলাদেশি। 45 বছর বয়সী শাহিদা কখনো আসেনি এদেশে। জন্মসূত্রে ওখানে ভারতের নাগরিক। মা বাংলাদেশ? হ্যাঁ, ওনার মা হচ্ছে বাংলাদেশি, কিন্তু ওর জন্ম ওখানে ইন্ডিয়ায়, ভারতে।
তার ছেলে রয়েছে, মেয়ে ওই স্বামী রয়েছে, তাদের জন্য হ্যান্ড ওভারে তাদের এখানে জন্য জাতি করে। ওর দেশে ও ফিরে যেতে চায়, ও ওই জায়গার নাগরিক, ওই জায়গায় সব ওর ওই জায়গায় জন্মস্থান, বাপ ভাই দাদা দাদি 14 গুণাগোষ্ঠী মোটমাট ওর ওই জায়গায় স্থানীয় জায়গা ওর। এই বাড়িটি থেকে ভারতীয় সীমান্ত খুবই সন্নিকটে, তবে চাইলেই এই নারী এখন তার বাড়িতে ফিরতে পারছেন না। তাকে ফিরে পেতে তার স্বামী কলকাতার একটি আদালতে মামলা করেছেন বলে আমাদের জানিয়েছেন। এখন দুই দেশের রাষ্ট্রীয় সিদ্ধান্তেই তাকে ফিরতে হবে ভারতের বাড়িতে। ভারতীয় পুলিশ ও বিএসএফের কর্মকাণ্ডে ক্ষুব্ধ সীমান্তের স্থানীয় বাসিন্দারা। তাকে ফেরাতে বাংলাদেশের দ্রুত উদ্যোগ নেয়ার দাবি জানান মানবাধিকার কর্মীরা। কেননা ভারতীয় নাগরিকতা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া উচিত না, তো তার দেশের নাগরিক দেশেই থাকবে। বাংলাদেশের নাগরিক যদি হইতো তাদের যাচাই বাছাই তাদের তো করি, তারপরে দেওয়া উচিত ছিল। একজন ভারতীয় নাগরিককে শুধুমাত্র বাংলা কথা বলার ফলে জোর করে তাকে পুশিন করে দেওয়া আমাদের বাংলাদেশে এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য না। এই পুশিন বন্ধ হওয়া উচিত এবং দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে উভয় রাষ্ট্রের পলিসি যেটা আছে সেই পলিসির মধ্য দিয়েই এই ধরনের বন্দি বিনিময় বা পুশিন হওয়া উচিত। বিজিবির নজরদারিতে রাখা হয়েছে ভারতীয় এই নারীকে। দুদেশের আইনি জটিলতা কাটলেই তাকে নিজ দেশে পাঠানো সম্ভব বলে জানিয়েছেন সাতক্ষীরা 33 বিজিবি অধিনায়ক। আকরামুল ইসলাম, যমুনা নিউজ, সাতক্ষীরা। বন্ধুত্ব শুধু একসঙ্গে সময় কাটানোর নাম নয়, প্রকৃত বন্ধু সেই যে বিপদে পাশে থাকে, স্বপ্ন দেখায়, ভালো কাজে অনুপ্রাণিত করে এবং সঠিক পথ দেখায়। আর ভুল বন্ধুত্ব হতে পারে জীবনের সবচেয়ে বড় বিপর্যয়ের কারণ। তাই বন্ধুত্বের হাত বাড়ানোর আগে প্রয়োজন সঠিক মানুষকে বেছে নেওয়া। বন্ধুত্ব হোক এমন যে হাত ধরে এগিয়ে নিয়ে যাবে আলোর পথে। ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর পাহাড়িয়াপাড়া গ্রামে নেই কোনো বিদ্যালয়। তাই গ্রামের কয়েকজন তরুণ বন্ধু মিলে সিদ্ধান্ত নেন নিজেদের উদ্যোগেই গড়ে তুলবেন একটি বিদ্যালয়। পরে গ্রো ইয়োর রিডার সংস্থার সহযোগিতা এবং স্থানীয় মানুষের সহায়তায় প্রতিষ্ঠিত হয় আগামীর স্কুল, যেখানে এখন গ্রামের শিশুরা পাচ্ছে শিক্ষার আলো আর বদলে যাচ্ছে তাদের ভবিষ্যৎ। আমার এলাকার সবাই তো অশিক্ষিত, যে আমি যদি চিন্তা করি কাছে স্কুল হয়, ওইখান থেকে দেখা যাচ্ছে বাচ্চারা স্কুলে আসবে, স্কুলে এসে তারা একটু ভালো লেখাপড়া করতে পারবে, তারা একটু সামনে আরো ভালোভাবে আগে যেতে পারবে। তারা এখানে দৈনিক কাজ করেছে, একজন জায়গা দিয়েছে, আমাদের শিক্ষক আছেন যিনি, তার পরিবার এই জায়গাটা দিয়েছে এবং আমরাও কিছু অংশগ্রহণের মাধ্যমে স্কুলটা তৈরি করেছি। বন্ধুত্ব কখনো মৃত্যুতেও শেষ হয় না। প্রিয় বন্ধুকে হারানোর বেদনা থেকেই ত্রিশাল উপজেলার কয়েকজন বন্ধু গড়ে তুলেছেন রকিব ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামে একটি মানবিক সংগঠন। এখন সেই সংগঠনের মাধ্যমে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছেন তারা। আমরা আমাদের সাধ্যমতো ফ্রেন্ডদের কাছ থেকে টাকা কালেক্ট করে একটা রোগীকে বা একজন অসহায় মানুষকে একটু এগিয়ে দেব অতটুকুই যতটুকু আমাদের সাধ্যমতো। আস্থা, পারস্পরিক বিশ্বাস আর একে অপরের প্রতি নির্ভরতা, এই তিন শক্তিই বন্ধুত্বকে রূপ দিতে পারে সফল উদ্যোক্তার গল্পে। ময়মনসিংহ জেলা স্কুলে শুরু হওয়া 30 বছরের বন্ধুত্ব আজ পরিণত হয়েছে একটি সফল ব্যবসায়িক প্রতিষ্ঠানে। ব্যবসার মূল থিমটাই ছিল বিশ্বাস এবং আস্থা, কারণ আমরা ছোটবেলা থেকেই সবাই স্কুল ফ্রেন্ড, আমরা বিভিন্ন মানুষ বিভিন্ন পেশায় আছি, চিন্তা করলাম একটা ব্যবসা করা যায় কিনা, সেই ক্ষেত্রে কিন্তু আজকে আমাদের এই এমএগোজ। আমরা চিন্তা করলাম যে একসাথে কম্বাইনলি কিছু করা যায় কিনা। উদ্দেশ্য ছিল আমাদের কানেক্টিভিটিটাকে সারা জীবনের জন্য যদি আমরা এস্টাবলিশ করতে পারি। তবে সব বন্ধুত্ব সুখের গল্প হয়ে ওঠে না। ভুল বন্ধু কখনো কখনো একজন মানুষের জীবনকে ঠেলে দেয় ধ্বংসের দিকে। রিহাব সেন্টারে চিকিৎসাধীন তরুণদের অনেকেই জানালেন বেশিরভাগ মাদকাসক্তির শুরু হয় বন্ধুর হাত ধরেই। বন্ধু তো সবারই থাকে, কিন্তু সে বন্ধুটা কেমন এটা যাচাই করে পরেই তার সাথে মিশা দরকার। সে আদৌ কিরকম জীবনযাপন করে, সে কোনো মাদকাসক্ত নাকি, এগুলা কি করে, মানে এইগুলা বিচার বিশ্লেষণ করে দেয় তার বন্ধুত্ব করা দরকার। আর এরকম জীবন যে কেউ না হয়, আমি যেরকম ওরকম বন্ধু যাতে কারো না হয়। কারণ কি আমি তো একজন মাদকাসক্ত, আমার বন্ধু যদি আমি মাদকাসক্ত, আমার বন্ধু মাদকাসক্ত হইব, তো আমার খোঁজা লাগবে আমি মাদকাসক্ত, যে আমার একটা বন্ধু ভালো হয়,
তাহলে আমি ওর সাথে চলতে গেলে আমি ভালো হওয়ার চেষ্টা করব। একটাই কথা আছে বাংলাতে, লোকার মুখে বলে একসাথে, সে হলো বন্ধু, বন্ধু আমার, বন্ধু আমার। মানুষের জীবনে যত ধরনের সম্পর্ক রয়েছে তার মধ্যে বন্ধুত্ব একটি শ্রেষ্ঠ সম্পর্ক। বন্ধুত্ব মানে ভরসা, বন্ধুত্ব মানে ক্লান্ত দিন শেষে হাতে এক কাপ গরম চা। তবে এই হাত ধরে যদি মাদক জীবনে প্রবেশ করে তাহলে সেটি বন্ধুত্ব নয়, অভিশাপ। তাই বন্ধুত্ব নির্বাচন জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সচেতন থাকার পরামর্শ সংশ্লিষ্টদের। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। দর্শক, আর এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।